আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুশতাক সাদেক। আজকে আমরা এনটিভির যে নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচের যে আমরা আলোচনাটা করি পুঁজিবাজার নিয়ে, সেখানে আমরা আজকে দুইজন প্রফেশনাল ব্যক্তিত্বকে হাজির করেছি আপনাদের সামনে, আপনাদের আলোচনায় অংশ। প্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। স্ক্রলে যে নাম্বার আছে সেটা রিং করে আপনারা আমাদের সঙ্গে যোগদান করেন। আজকে প্রথমেই আমি যে যাদেরকে পরিচয় করে দেব, মোহাম্মদ সেলিম সাহেব। তিনি আমাদের সাবেক সভাপতি আইসিএমবি। উনি অনেক জ্ঞানী ব্যক্তিত্ব। এবং মোহাম্মদ আলী সাহেবকেও আপনাদের চেনা মুখ, এমডি ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। দুজনেই প্রফেশনাল পার্সোনালিটিস। আমি প্রথমে নিয়ে আসতে চাই যে এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করা হয়েছে পুঁজিবাজারকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আইনগুলো তৈরি করা হচ্ছে, আইনগুলো কার জন্য? যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ম করা হয়েছে, প্রত্যেকটা কোম্পানিতে দুইজন করে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকবো। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর তারা নিচ্ছে, তারা কারা? দেখা গেল স্পন্সরের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব। এটার জন্য কি মানে আইনটা করা হলো? আসেন, আপনি কর্পোরেট গভর্নেন্সের কথা বলা হয়। কর্পোরেট গভর্নেন্স করতে গিয়ে দেখেন কি অবস্থাটা হয়েছে, কয়টা কোম্পানি কর্পোরেট গভর্নেন্স করতেছে। এই ব্যাপারে যেহেতু আপনারা দুজনেই প্রফেশনাল এবং এই কর্পোরেট গভর্নেন্স দিয়ে কথা বলেন, এটা নিয়ে বলবো। এর পরবর্তী আসবো আপনাদের দুজনেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্টের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে পরে কথা বলবো। আগে কর্পোরেট গভর্নেন্স নিয়ে এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিয়ে কথা বলতেছে। থ্যাংক ইউ। আসলে এটা খুবই সুন্দর একটা টপিকস যেটা আপনি এখন উত্থাপন করলেন। আমাদের বর্তমানে যে পুঁজিবাজারের যে মেন সমস্যাটা, সবাই বলে যে আস্থাহীনতা। এটাই কিন্তু মেন কথাটা আসে। কিন্তু এই আস্থাহীনতার সাথে অনেক কিছু জড়িত। কেন আস্থা আসতেছে না? কেউ বলে যে আপনার এখন ফরেন যে কোম্পানিগুলি আছে, বহুজাতিক কোম্পানি, সেগুলিকে আনা উচিত, ওইটা আনা উচিত, এই নিয়মকানুন চেঞ্জ করা উচিত। অনেক কিছু কিন্তু হলো গত কয়েক বছরে। এখন তারপরে কিন্তু আসতেছে না। তা আমি মনে করি যে আপনি যে টপিকসটা আজকে উত্থাপন করলেন, এটা ওয়ান অফ দ্য খুব ইম্পর্টেন্ট ইস্যু। আজকে কেন আস্থা আসবে? আস্থা মানুষ যারা যে নিয়মকানুন যেটা করা হইতেছে সেটা করা হইতেছে বিনিয়োগকারীদের স্বার্থে। কিন্তু তো বিনিয়োগকারীরা কী চায়? বিনিয়োগকারীরা চায় প্রফিট হইলে সেখান থেকে ডিভিডেন্ড, তারা তাদের যে ইনভেস্টমেন্ট সেটার উপরে তারা রিটার্ন চায়। তো এই রিটার্ন হইতে হলে রিটার্ন পেতে হলে আপনাকে একটা অর্গানাইজেশনের সেই ধরনের পারফরমেন্স দরকার, সেই ধরনের অপারেশনাল ইফিসিয়েন্সি থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। এই স্বচ্ছতাটা কারা নিশ্চিত করে? এটা কিন্তু বোর্ড অফ ডাইরেক্টরসও করে। দে আর দ্য পলিসি মেকার। সুতরাং এই যে বোর্ড অফ ডাইরেক্টরসের যে কম্বিনেশন, এই বোর্ড অফ ডাইরেক্টর যে কার্যাবলী, এটাই কিন্তু কর্পোরেট গভর্নেন্সের একটা অংশ। সুতরাং আমাদের বাংলাদেশের যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, আপনি জানেন যে সিকিউরিটি কমিশন আমার মনে হয় কত বছর, 2010-এ হলো এটা, যেটা এখন 2010-এ। সুতরাং একটা ভালো স্টেপ যে তারা একটা গাইডলাইন তৈরি করছে, কিন্তু সেটা কিন্তু যুগোপযোগী নয়। এখন যদি আমি যদি বলি যে আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি বা আপনি যদি ইউকের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটাকে যদি চিন্তা করেন, সেখানে যে ডাইরেক্টর যে নিয়োগ করা হয় সেখানে কিন্তু স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলকভাবে কিন্তু কোনো একজন আত্মীয় স্বজন হলে কিন্তু আপনি এখানে নিয়োগ করতে পারবেন না। সেখানে কয়েকটা রেগুলেটরি আপনার আইনটা কিন্তু আমাদের দেশে একই আইন, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়ে প্রবলেম না, কিছুটা ভিন্ন আছে। যেমন সিকিউরিটি ইউকেতে যেটা, সেটা হলো আপনার এখানে নমিনেশন কমিটি থাকে, এবং নমিনেশন কমিটিতে 3 জন সদস্য থাকবে, তারা কিন্তু নন এক্সিকিউটিভ ডাইরেক্টর। তারাই কিন্তু সাকসেশন প্ল্যানটা তৈরি করে যে কার পরে কে ডাইরেক্টর হবে, বা একজন নতুন ডাইরেক্টর আসবে যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে, তার যোগ্যতা থাকতে হবে, তার মেধা থাকতে হবে, সে যেই ইন্ডাস্ট্রির জন্য সে ডাইরেক্টর হইতেছে সেই ইন্ডাস্ট্রিতে তার নলেজ আছে কিনা, অনেক কিছু আছে কিনা, এবং সে পারফরমেন্স সে তার পারফর্ম করতেছে কিনা, এবং প্রত্যেকটা ডাইরেক্টরের উপরে কিন্তু আবার পারফরমেন্স রিপোর্ট কিন্তু হয়, এবং সে কতটুকু কন্ট্রিবিউশন সে রাখলো। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটাতে আমাদের খুবই জোর দিতে হবে। এবং আমি যতটুকু জানি সিকিউরিটি কমিশন নতুন কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন তারা আবার প্রণয়নের হাতে নিয়েছেন। সুতরাং এই জায়গাটাতে যাতে কোনো আত্মীয় স্বজন জাস্ট এটা একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নেওয়ার জন্য যাতে না নেয়, আইনে আছে। আপনি তো অনেক দিন ধরে এই কর্পোরেট কালচারে কাজ করতেছেন এবং আপনি একটা ব্যাংকের এমডি হিসাবে আছেন। ইয়েতে আপনি কি মনে করেন যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সাহেবরা যারা আসতেছেন, তারা এই তো করা হয়েছিল এই কারণে যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করবে? সত্যি কি তাই?
বেসিক্যালি যে বিদ্যমান যে আইনটা আছে, আইনে বলা আছে 1%-এর নিচে শেয়ার হোল্ডার যারা, তারা হতে পারবে, যারা স্পন্সর না। তো এখন এই আইনের আলোকে ডাইরেক্টর যারা আছেন বোর্ডে, এক্সিস্টিং বোর্ডে, ওনারা ওনাদের পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যেই নেয়, যেন ওনারা যে পলিসিটা দিতে চায় ওটা অ্যাক্রোড করে। এখন বিষয়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরসকে আবার আইন দ্বারা অডিট কমিটির হেড করা হয়েছে। এবার আমরা যারা সাবসিডিয়ারি করি, আইন কিন্তু খুব যে দুর্বলতা কিছু কিছু জায়গায় আছে, এই দুর্বলতাগুলো আমরা তৈরি করি, এটা আইনে না। আইনের অপরচুনিটিটা সুযোগ নেই। যেমন ধরেন যদি আজকে বলা হয় যে তুমি ডাইরেক্টর না, নমিনেশন কমিটি নেবে, ওই নমিনেশন কমিটি তো দেখা যাবে যে ডাইরেক্টরদের পরিচিত কাজদের ওরাই আবার ওদের নমিনেটেড করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে আইন থাকলে অন্তত অ্যাটলিস্ট 100%-এর জায়গায় হলে 10%, 20% ধীরে ধীরে আমাদের ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা ডেভেলপড হয় এবং এই অ্যাপ্লিকেশনটা শুরু হয়। তো আমি যেটা দেখতেছি এখন যে আইন আছে যে সাবসিডিয়ারি তো একজন রাখতে হবে, প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর একজন রাখতে হবে। তো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর 2-4 জায়গায় দেখা গেছে যারা আগের এক্স ব্যাংকার তাদেরকে নিয়ে আসতেছে, অন্য অন্য জায়গায় দেখা গেছে যারা এই আইনে কিছু নলেজ আছে। প্র্যাকটিসটা শুরু হয়েছে, এটার একটা সময় রেজাল্ট আসবে, কিন্তু সময় লাগবে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেহেতু এটা নতুন করে শুরু করেছেন, আমার মতে এখানে এসে যেহেতু বিদেশি আইনগুলো কপি না, আমাদের দেশের সাথে লুপহোলগুলো বন্ধ করে একটা পলিসি করা উচিত। আচ্ছা আলী সাহেব, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, এই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদের কোনো জবাবদিহিতা আছে? হ্যাঁ, অবশ্যই। ওরা তো সাধারণ বিনিয়োগকারীদের, সাধারণ শেয়ার হোল্ডারের কাছে তারা কোনোদিন দিছে না? না, ওনার রিপোর্ট আছে, কিন্তু ওনাদের রিপোর্ট দেয়। আপনারা বলেন কোন এজিএম এর দ্বারা ওনারা বলছে যে আমি আপনাদের স্বার্থ সংরক্ষণ করি? ওনার ফাংশন কতটুকু থাকে? যেমন উনি চেয়ারম্যান অফ দ্য অডিট কমিটি থাকে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কিন্তু চেয়ারম্যান অফ দ্য অডিট কমিটি, ওই টোটাল ফাংশনটা দেখে, হ্যাঁ টোটাল ফাংশনটা দেখে, এবং ওনার একটা রিপোর্টও থাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে এই ব্যাপার। এখন যেহেতু নিয়োগেই থাকে, আপনি যে অংশটা প্রথমে আনছেন যে এইভাবে, ওটুকেই উনি হয়তো কাভার করে যায়। তবে আমরা যেটা দেখেছি ইনফ্যাক্টিক্যাল যে ওনারা কিছু কাজ করছেন, একবারে যে করছেন না তা না, কাজ করছেন এবং ধীরে ধীরে এটা ডেভেলপ হয়ে আসবে। এখন যদি নতুন আইনে আরও কিছু স্ট্যান্ড করা হয় তাদেরকে, আমার ধারণা আরও কিছু রেজাল্ট আসবে। থ্যাংক ইউ। একটা জিনিস যেটা দেখেন, আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে বহুদিন ধরে করতেছি। কারণটা হচ্ছে যে অডিটর সাহেবদের যে রিপোর্ট নিয়ে বিভিন্ন কোশ্চেন হয়। আপনারা দুজনেই প্রফেশনাল দেখে এই প্রশ্নটা করতেছি যে আগে এরকমও হয়েছে, কেউ কেউ বলতো যে অডিটর সাহেবের ডাইকে একটা সিল দেওয়াই নিছি। হ্যাঁ, এইগুলি থেকে উত্তরণের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট করা হলো, কিন্তু ইমপ্লিমেন্টেশনে গিয়া এই অ্যাক্টটা কিন্তু হয়ে গেছে 2-3 বছর হয়ে গেছে, তাই না? 2016 মানে 2015-এর 9 সেপ্টেম্বর হয়েছে। এরপরে আপনারা বলতেছেন যে কাউন্সিল হয়নি, কাউন্সিল হইলে পরে এটা হবে, এটা হবে। আমি একটা কথা আপনাদের কাছে, যেহেতু আপনারা প্রফেশনাল, যে ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটটা তো আপনারা দেন, অডিটর সাহেবরা লেখেন একটা ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট লেখে, স্পন্সরও একটা ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট দেয়। এই রিপোর্টিং অ্যাক্ট ইমপ্লিমেন্ট হইলে এর চেয়ে বেশি কিছু কি হবে? হ্যাঁ, এখানে ধরেন আরও অনেক, মানে এখানে যে অডিটরদেরকে আরেকটু বেশি জবাবদিহিতার ভিতরে এটা এখানে আনা হয়েছে। মানে ডিউ ডিলিজেন্স কি ইজ ইট নট এনাফ? কিন্তু এখানে যেটা হলো যে আপনার একটু আমি যেটা বলি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে যে জিনিসটা রাখা হয়েছে, অডিটরদের যেমন আপনার কোনো কিন্তু মানে পানিশমেন্টের ব্যবস্থাটা ছিল না। মানে যে যদি তারা যদি কোনো মানে অস্বচ্ছ বা মানে যে মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং যে আমাদের যে স্ট্যান্ডার্ড আছে বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের ভিতরে যে সকল ধারাগুলি থাকবে, এই ধারাগুলি যদি কোনো ব্যত্যয় ঘটে তখন কিন্তু অডিটরদেরকে কিন্তু জবাবদিহিতার ভিতরে আনা হয়েছে। আপনি যেটা প্রথম যে জিনিসটা বললেন যে আগে হইলো যে মানে যে কোনো লোকে একটা সিল দিয়ে নিত, এখানে কিন্তু প্রবলেমটা এখানে তো ছিল অনেক সময় হয়েছে বা সবাই করতো না, যাক বাজারে একটা মানে কেউ কেউ করছে, কেউ কেউ করেও না, ভালো অডিটর আছে, আমাদের ভালো অডিটর আছে। সুতরাং এটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে এই জিনিসটা আনেছে, যাতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটাই কিন্তু উপরে নির্ভর করে কিন্তু বিনিয়োগ করে, এবং সেখানে যদি আস্থাটা না থাকে, আজকে আপনার যে রিপোর্টটা যদি আপনার সঠিক না হয়, তাহলে যদি সেখানে আমি যদি ইনভেস্টমেন্ট করি, তাহলে আমার পুরো ইনভেস্টমেন্টটাই কিন্তু আপনার মানে ইয়েতে যাবে, মানে প্রপার ইনভেস্টমেন্ট হলো না। সুতরাং এটাকে নিশ্চিত করার জন্যই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে কয়েকটা ধারা এখানে সংযোজন করা হয়েছে, যেখানে মানে আপনার জনস্বার্থমূলক যে সকল প্রতিষ্ঠানগুলি হবে সেখানে অডিটররা নিবন্ধিত হইতে হবে কাউন্সিলের আন্ডারে,
এবং এখানে ভালো দিক আছে অনেকগুলি, কিন্তু এখানে ধরেন অডিটের মানটা বাড়ানোর জন্য কিন্তু এখানে অনেক ধরনের আপনি আপনার সঙ্গে মানে আইন তো সব সময় মানুষের কল্যাণের, সবার কল্যাণের জন্য হয়, কিন্তু আইনেরও ফাঁক ফুকুর আছে। আপনাকে আমি দেখাচ্ছি একটা জিনিসই, আমি আলী সাহেবের কাছে প্রশ্ন করি, বিকজ হি ইজ অলসো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি একটা প্রশ্ন করে নিচ্ছি এটাই, এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে বলতেছেন যে অডিটরকে জবাব দিতে আসতে হবে, অডিটর সাহেব করতেছেন কি এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে স্পন্সরকে বা ইস্যুয়ারকে সে বলতেছেন তুমি আগে আমাকে এই বন্ডে সাইন করো, যে এই যা দিচ্ছ তুমি আমাকে যা ইনফরমেশন প্রোভাইড করতেছো সেগুলি সত্য, এর মধ্যে কোনো রকম কিছু নাই, এটা নাই ওটা নাই এর নাই তেন নাই, তার হাত পা বাইন্ধা নিতেছেন হ্যাঁ অডিটর সাহেব আগে তার নিজের যান বাঁচানোর জন্য। কিন্তু এটা তো তার দায়িত্ব হচ্ছে যে ওই না 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 মোস্তাক ভাই শুনুন, বিষয়টা হচ্ছে অডিটর হচ্ছে সবসময় শিকারি কুকুর না, ওয়াচডগ, বুঝছেন? আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনি 365 দিন কাজ করতেছেন, আপনার সিএফও কাজ করতেছেন। আমি আপনার আসবো একটা ফোন আসতে আপনার লগে কথা বলতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, আমি একজন বিনিয়োগকারী ভাই। বিনিয়োগকারী বলেন ভাইয়া। আচ্ছা ভাই, একটা শেয়ার যখন অনেক নিচে নেমে যায়, পড়ে যায়, যখন 30 টাকা থেকে 14 টাকা 15 টাকা চলে আসে, তখন কোনো কোয়ারি যায় না। আর যখন শেয়ারটা একটু উপরে উঠে, বিনিয়োগকারী একটু আশায় থাকে তার ইয়াটা ফেরত পাওয়ার আশায়, তখন কেন এটা কোয়ারি যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এটা নিয়ে বোধহয় প্রিয় বিনিয়োগকারী আপনাকে আমি একটা কথা বলি, এটা নিয়ে বোধহয় বহুবার কোশ্চেন করা হয়েছে এবং বহুবার আমি যতটুকু জানি আমি বোধহয় কয়েকবার এই কোশ্চেনটা পাইছি। আবার আমি আপনার এটা নিয়ে আলোচনা করবো, যেটা করতেছিলাম। বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা আইপিএক, যেটা আপনি 365 দিন আপনার অর্গানাইজেশন রান করতেছেন, আপনি সিএফও রান করতেছেন, আপনি কিন্তু একটা আইনের আন্ডারে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করতেছেন, অব্লিগেশন টু দ্য ল। আপনার প্রথম কাজ হচ্ছে কি, আপনি জানা বিশ্বাস মতো আপনি ঠিক করেছেন। এখন অডিটর আসবে, সে 10 দিন 20 দিন তার একটা স্ট্যান্ডার্ড টেস্ট চেক, স্যাম্পলিং চেক, স্ট্যান্ডার্ড মেনটেন করে সে চেক করবে। এবার আপনি যদি মোলাফাইড করেন, আপনি যদি ফিনান্সিয়াল স্টেটমেন্ট জাগলারি করেন, সেটা ধরার জন্য তো অডিটর, তাহলে তার 365 দিনে কাজ করতে হবে। তা সে তো বলছে তুমি মিনিমাম স্ট্যান্ডার্ডগুলা ঠিক করো, বাকিটা আমি দেখব। তা তুমি যদি সেখানে ফ্রড করো, তাহলে এটা অডিটরের পক্ষে বের করা সম্ভব না। সম্ভব তখনই যখন সে স্পেশাল ইনভেস্টিগেশন করবে। অডিট অ্যান্ড স্পেশাল ইনভেস্টিগেশন ইট ইজ ডিফারেন্ট। আমাদের সমাজে মনে করা হচ্ছে যে অডিটর সার্টিফাই করে দিল ইজ ট্রু, তাই তো না, এটা হলো কনসেপ্ট। সমস্ত সমাজ সেলিম ভাই পরে এক্সপ্লেইন করবে যে অডিটর সার্টিফাইড করছে ইট বিকেম এ বাইবেল। অডিটর আপনার তৈরি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে প্রথমে অডিটরকে একটা ড্রাফট অ্যাকাউন্ট দিতে হয়, হুইচ ইজ প্রিপেয়ারড বাই ইউ এন্ড ইউর সিএফও। আচ্ছা, তারপরে সেটা দিয়ে কোশ্চেন করবে একজন। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আমি তাহের বলছি। জি তাহের সাহেব। আমার প্রশ্ন হচ্ছে, শেয়ার বাজার ভালো করার দায়িত্ব কি শুধু এনটিভি মিডিয়া, রকিব সাহেব, মোস্তাক সাহেব আর লালি সাহেবের নাকি? এরা যেগুলো সাজেশন করে ওগুলো তো কোনো কার্য করে দেখেন। বিএসসি এবং রেগুলেটররা কি করে? এরা কি জন্য 6 বছর ধরে তো কিছু করতে পারে না? বলছিল যে বাজার ভালো করতে না পারলে চলে যাবো, তো চলেও তো যায় না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তরটা আমাকে দিতে হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আমরা মিডিয়াতে কথা বলি বা আপনাদের দুঃখ দুর্দশাটা তুলে ধরি, অন্ততপক্ষে এতে মিডিয়াতে সারা দেশবাসী দেখতেছেন এবং যারা আমাদেরকে রেগুলেট করেন তারাও কিন্তু দেখতেছেন। কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক এভাবে বলেন না, কারণ কিছু তো হচ্ছে। যেমন এই যে আপনাদের বাংলাদেশ ব্যাংকের যে এক্সপোজার নিয়ে এত কাহিনী, এত আলোচনা, এত কিছু হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক তো নমনীয় হয়েছে এবং আলোচনা আসছে। আমরা এই আলোচনার আমরা মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি, উনিও তো আপনাদের দুঃখ দর্শার সমাধান করার জন্য চেষ্টা করতেছে। সামনে বাজেট, এই আমরা এই যে এতগুলি কথা বলি, আপনাদের কথা বলি, আমাদের নিজস্ব ব্যক্তিগত কোনো কথা না, আপনাদের কথা, পুঁজিবাজারের কথা, পুঁজিবাজারটাকে যত সমৃদ্ধ করার জন্য কথা বলি, সেগুলো বাজেটে আনার জন্য কথা বলি। বাজেট আপনাদের মানে পুঁজিবাজার বান্ধব হোক সেটার জন্য কথা বলি। এখন আপনি যদি বলেন যে আমরা কি ঠিকাদারই নিছি কিনা, সত্যি তাহলে আমাদের কিছু বলার নাই। আমরা আপনাদের কথাগুলি বলার জন্য বলি, অথবা আপনি আইসা বলেন, অথবা আপনি বলেন, সাজেস্ট করেন কিভাবে আপনাদের কথাগুলো ওনাদের কর্ণকুহরে পৌঁছানো যায়। ধন্যবাদ আপনাকে। মোস্তাক ভাই, যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করছিলাম, আসলে অডিটরের কাজ হচ্ছে ওদের প্রিপার্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট এক্সামিন করা। এই এক্সামিনটা কিন্তু টেস্ট বেসিসে করে। তারপরে যদি তার কোথাও যদি সাসপেশন ড্র করে যে না এখানে, তখন সে ডিপে যায়।
তো সুতরাং আপনি কেন একটা চোরা জিনিস আরেকজনের কাছে করবেন? এই জন্য আপনাকে আগে বোন সাইন সিগনেচার সব দিয়ে ঠিক করে দিতে হবে যে না এটা আমার জানা বিশ্বাস মতে ঠিক আছে, তুমি এক্সপার্ট, তুমি আবার দেখো। সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং আইপিএ। কিন্তু সমাজ বা বিনিয়োগকারী সবাই জানে যে যেহেতু অডিটর সার্টিফাই করছে এবং ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট দিছে যে যাহা বলিয়াছি যাহা দেখিয়াছি সত্য দেখিয়াছি, এর ভিতরে বাইরে কিছু নাই। অডিট রিপোর্টটা কিন্তু এরকম না। হ্যাঁ, আমরা অডিট আমাদেরকে যা রিপোর্টটা দেওয়া কিন্তু হয়েছে 4টা পয়েন্টের উপরে দেয়। এটা কোম্পানি লতে এবং আইপিএ এর প্রেসক্রিপশন অনুযায়ী করা হয়। 4টা পয়েন্টের মধ্যে জানা বিশ্বাস মতে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা বানানো হয়েছে তার বুকস অফ অ্যাকাউন্টের রেকর্ড মতো হয়েছে এবং এটার ট্রু প্রেজেন্টেশন হয়েছে এবং তার জানা মতে নলেজে এটা ট্রু অ্যান্ড ফেয়ার বিও মনে হচ্ছে তার। কিন্তু তারপরেও যদি কেউ যদি এখানে ফ্রড পর্যায়ে, যেমন ধরেন আমাদের দেশে কি বলতে যাচ্ছেন শুনেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনার সঙ্গে তর্ক করব আইসা, না, তর্ক আমি পরে। একটুখানি জানিয়ে নিচ্ছে যে আলোচনাটা করতেছিলাম অডিটর সাহেবদেরকে নিয়ে, ওনারা বলতেছেন যে অডিটর সাহেবের দায়িত্ব না, এতটুকু না। আমরা জিএমএ অডিটর সাহেবকে অ্যাপয়েন্টমেন্ট দেয় সাধারণ বিনিয়োগকারীরা, এটা কিন্তু ইস্যুয়ার দেয় না। সাধারণ বিনিয়োগকারী এই কারণে দেয় যে অডিটর তাদের লোক, তাদের হয়ে অডিট করবে এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানটা দেখবে। এখন আপনি যেটা বলতেছেন অডিটরের যা দেওয়া হয় সেটাই দেখবে, সে সাইন করে পয়সা নিয়ে যাওয়ার জন্য না, সে সাইন করবে কেন? সেটা এক্সামিন করবে অন দ্য বেসিস অফ ড্রাফট অ্যাকাউন্ট। এখানে আপনাদেরকে একটা জিনিস আমি বারবারই বলতে চাই, এটা হয়তো সেলিম ভাই আরও ক্লিয়ার করবে। এখানে অডিটর একক রেসপন্সিবল না। ফিনান্সিয়াল স্টেটমেন্ট যে প্রিপেয়ার করে সিএফও এবং বোর্ড অফ ডাইরেক্টর যে ড্রাফট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে তারা, তারপরে ফাইনাল অডিটরের অবশ্যই রেসপন্সিবিলিটি আছে। যখন সে একটা স্টেটমেন্ট একটা রিপোর্ট দিচ্ছে এবং রিপোর্টের নিচে কিন্তু বলা আছে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ অফ দ্য স্টেট অফ দ্য অ্যাফেয়ার্স, ব্যালেন্স শিটটা তার জানা এবং বিশ্বাস মতো মনে হচ্ছে সঠিক এবং আসল অবস্থা প্রতিফলিত হয়েছে, এটাই তো বাংলাদেশ। সুতরাং তার রেসপন্সিবিলিটি আছে। এবং আগের যে আইন ছিল কোম্পানি ল, এটাতে তার যে ফেনাল প্রভিশনগুলো ছিল এগুলো তো খুবই নমনীয় ছিল, কম ছিল। এবং বাংলাদেশের আসলে আমি এই পর্যন্ত লাস্ট 4, 5, 6 ইয়ার্সে আমি স্টক মার্কেটে কাজ করি, দেখা গেছে কোনো বিনিয়োগকারী এটা নিয়ে চ্যালেঞ্জ করেনি যে অডিটরে এইভাবে স্টেটমেন্ট দেন। বিনিয়োগকারীর অবস্থা এত দুর্বল, চ্যালেঞ্জ করে মামলা করে। আপনি অডিটিং ল আমরা যে কেস রেফারেন্সগুলো দেখি বা বিভিন্ন দেশে লট অফ বিনিয়োগকারী কিন্তু অডিটরের বিরুদ্ধে কেস ফাইল করেছে, অ্যাজ ওয়েল এজ যারা উদ্যোক্তা। আমাদের সেই কালচারটা এখন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে এই ধরনের একটা অপরচুনিটি যখন বিনিয়োগকারী জানবে, যেদিন থেকে এই দেশের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা সাধারণ বিনিয়োগকারীর মধ্যে চলে আসবে, সেদিন আপনারা অডিটররা প্রতিদিনই মামলা খাবেন। না, মামলা খেতে কোনো আপত্তি নাই আমার। আমি মামলা যখনই খাবো তার আগে কিন্তু যা ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করেছে, যিনি এটাকে ভ্যালিডেশন করেছে, তারপরে আমার কাছে আসছে। এখানে কিন্তু রেসপন্সিবল একা অডিটর না, অল আর পার্টি ইনভলভ উইথ দ্য রেসপন্সিবিলিটি। আমরা সেই চেষ্টাই করতেছি আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেট করতে। যেদিন আমরা ফাইন্যান্সিয়াল লিটারেট করতে পারবো এবং আমরা বুঝবো, আপনারা প্রফেশনালদেরকে সেদিন প্রশ্ন করতে পারবে, সেদিন ধরতে পারবে। যে কথাটা আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে আমরা আমার হয়ে আপনারা সাইন করে যদি পয়সা নিয়ে যান, আমার স্বার্থ না দেখেন, এবং এটার জন্য শুধু আমরা তো বিশ্বাস করি অডিটর সাহেব যা লিখছেন, যা দেখাইছেন, যা সার্টিফাই করছেন, সেটাই আমাদের কাছে বাইবেল। না, এখানে আসলে উভয় পক্ষেরই দায়িত্ব আছে। অডিটরকে আমরা বলি ওয়াচডগ। ওয়াচডগ কার? তারা কিন্তু ওয়াচডগ হলো মানে বিনিয়োগকারীদের ওয়াচডগ। এবং ওয়াচডগের দায়িত্ব বুঝতেছেন যে সে খুঁটে নাটে যত ধরনের প্রবলেম সব সেই উইল আইডেন্টিফাই। এখানে যেটা হলো, যেটা ভাই বললো, মানে অডিটের যে মেইন হলো যে অডিটরের মানে রিস্ক আইডেন্টিফাই করা, মানে একটা অর্গানাইজেশনে এসে মানে যে সে ট্রানজ্যাকশনগুলি দেখবে, মানে নেচার দেখবে এবং সেখানে রিস্ক কতটুকু আছে, রিস্কটাকে অডিটরদেরকে আইডেন্টিফাই করাটা কিন্তু মেইন কাজ। সেখানে সিস্টেমের কোনো গলদ আছে কিনা, এখানে রিস্কটাকে যদি আইডেন্টিফাই করতে পারে তাহলে কিন্তু আপনার এই ধরনের ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু থাকেই না। এবং এখানে কিন্তু দুইটা পক্ষেরই কিন্তু মানে দায়িত্ব আছে, যেটা বলো যে প্রিপেয়ার। আমি মনে করি যে দুই পক্ষ যোগসাগর ছাড়া কিন্তু কোনোদিনই কোনো কেলেঙ্কারি করতে পারে না। যেটা আপনি দেখলেন যে আমেরিকাতে যেটা হলো, মানে এনরনের যেটা হলো, সেখানে কিন্তু অডিটর এবং মালিক পক্ষ দুই পক্ষের যোগসাগরসে কিন্তু এটা হয়েছে। সুতরাং এক পক্ষে কিন্তু প্রশ্নই আসে না, অডিটর হি ক্যান ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি মানে ফ্রড অর লাইক দ্যাট। এখানে যেটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টে যে জিনিসটা এখন আনা হলো, সেখানে দুইটা পক্ষকে এখানে আনা হয়েছে। যে 48 যে ধারাটাতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি আপনার মানে কোনো ভুল তথ্য দেয়, মানে যে বিধিটা করা হবে বা যে একটা আছে এবং বিধির
পরিপন্থী যদি কোনো কাজ করে সে কিন্তু অডিটরের কথা বলে, কোনো ব্যক্তির কথা বলা হয়েছে। ব্যক্তি অডিটর হইতে পারে, ব্যক্তি মালিক পক্ষ হইতে পারে, ব্যক্তি সিইও হইতে পারে, সিএফও হইতে পারে এবং অডিটর হইতে পারে। এবং সেখানে কিন্তু কারাদণ্ডটা বিধান করা হয়েছে যে 5 বছরের জরিমানা অথবা 5 লক্ষ টাকা। এবং অডিটরদেরকে আরেকটু স্পেসিফাই করে দিচ্ছে যে অডিটরের যে নিবন্ধন যে নেবে মানে এফআরসির আন্ডারে, সেই নিবন্ধন নেওয়ার সময় যদি সে কোনো ভুল তথ্য দিয়ে যদি সে নিবন্ধন নেয় সেখানে কিন্তু তার জরিমানা হবে। সুতরাং এখানে কিন্তু আমি মনে করি যে এই একটা যদি আসে এফআরসিটা দ্রুত কার্যকর হয়, এটা দ্রুত আপনি যে প্রথম যে প্রশ্নটা আনলেন যে আসলে এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে 2008 মানে আপনি এটা যদি আমরা যদি ধরি এটা 2008 কিন্তু অধ্যাদেশ হয়েছিল। তারপরে ধরেন মানে এই সরকার গণতান্ত্রিক সরকার আসার পর এটা রেটিফাই করলো না, নতুন করে আবার আইনে নিল, 2010 গেল, 12 গেল, এখন 2016-15-তে অলরেডি এটা অ্যাপ্রুভ হয়েছে। এখন কাউন্সিলটা ফর্ম করা উচিত, কাউন্সিলের স্ট্রাকচারও হয়ে গেছে এবং এটার জন্য গেজেটও হয়ে গেছে এবং এখন একজন চেয়ারম্যান নেবেন সার্চ কমিটি, চেয়ারম্যান নেওয়ার পরে 4 জন নির্বাহী পরিচালক নেবেন, এই 5 জন নেওয়ার পরে কাউন্সিলটা ফর্ম করা উচিত। এবং কাউন্সিলটা ফর্ম করলে আমি মনে করি এই যে এফআরসি যদি কার্যকরী হয়, আমি মনে করি যে বিনিয়োগকারীদের আস্থাটা অনেকটা মার্কেট চেঞ্জ হয়ে যাবে। আপনি যে প্রশ্নটা করলেন বা যেটা যে সবসময় এখন যে জিনিসটা আমরা বলতেছি যে কেন বিদেশি কোম্পানিগুলি কেন লিস্টেড হচ্ছে না বাংলাদেশে, 2009-এর পরে কিন্তু একটা আসে নাই। এখন ধরেন আপনি যদি টেলিকম যে সেক্টরে যে কটা কোম্পানি আছে, বিশেষ করে রবি বলেন, তারপরে বাংলা লিঙ্ক বলেন বা ইউনিলিভার বলেন, এই কোম্পানিগুলি যদি এবং তারা কেন আসতেছে না, তারা আসতেছে না এই কারণে কিন্তু কর্পোরেট গভর্নেন্স নাই এখানে, আপনার সেই ধরনের স্বচ্ছতা নাই, এই কারণে কিন্তু তারা এখানে আসতেছে না। সুতরাং এফআরসি হইলে আমি মনে করি যে এই কোম্পানিগুলিকে আনতে হবে, দরকার হলে কিছু মোটিভেশনাল কিছু করতে হবে, তাদেরকে টুলস দিতে হবে, কিছু ইনসেন্টিভ দিতে হবে। এগুলি যদি আসে এটা বৃহৎ কিন্তু আসবে। আর বিশেষ করে গভর্নমেন্টের যে বড় বড় যে কোম্পানিগুলি আছে, বিশেষ করে বিমান বলেন এবং পাওয়ার সেক্টর আরও অনেকগুলি কোম্পানি আছে, এগুলিকে যদি আমরা নিয়ে আসতে পারি মানে বাজারে এবং এফআরসি যদি আমরা কার্যকরী করতে পারি, কর্পোরেট গভর্নেন্সটাকে যদি আরও জোরদার করা যায়, তাহলে মনে হয় যে আমার মনে হয় যে ইনশাল্লাহ একটা পজিটিভ দিক ইনশাল্লাহ। না সেলিম ভাই যে অংশগুলো বললো আমি ওনার সাথে দ্বিমত করি না, আমি একটু এডিশন করি। যে অংশটা হচ্ছে যে অডিটরের রেসপন্সিবিলিটি অ্যাপিক্স করা যেমন দরকার, ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটা হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। আমি আরেকটা জিনিস মনে করতে চাই, ওনার মনে আছে আমরা ইনকাম ট্যাক্সে শুরু করছিলাম ট্যাক্স অম্বাসমেন্ট নিয়ে, এটা দেখা গেল কোনো ফাংশন হয়নি। ঠিক একই জিনিসটা দেখতেছি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে, এটা 2008 থেকে শুরু হয়েছে, স্টিল আজকে 2016, 8 বছর। তাহলে বডি করতে করতে আরও 2 বছর 3 বছর কিন্তু আমার মনে হচ্ছে আর কি লাইনে আসতে সময় হয়তো লেগে যাবে। আলী ভাই আমি একটা কথা দেখাচ্ছি, মনে করেন একজন স্পন্সরের তার সিস্টার কনসার্ন আছে 4টা, একটা লিস্টেড, সেটাকে ট্রান্সপারেন্সি আনার জন্য সে ওই কোম্পানিগুলোতে টাইম টু টাইম ফান্ডিং করতেছে উইদাউট এনি ইন্টারেস্ট, বুঝলেন? ব্যাংকের থেকে নিলে তো ইন্টারেস্ট দিত, এই মানে মূলটার থেকে ওখানে ফান্ডিং করতেছে, ফান্ডিং করার পরে এখানে আনতেছে, বুঝলেন? আচ্ছা, তারপরে অ্যামালগামেশন আপনি দেখেন এই সিস্টার কনসার্নের মধ্যে অ্যামালগামেশন যখন হয় অডিটর সাহেবের বিরাট একটা ভূমিকা থাকে যে আমি অ্যামালগামেট করব তখনই যদি সেটা আমার সমকক্ষ হয় বা আমার চেয়ে ভালো হয়। তা আমি একটা লুজিং কোম্পানিকে আইনে আমার সঙ্গে এই অংশটা হচ্ছে অডিটরের না, এই অংশটা হচ্ছে শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগে যে অ্যামালগামেট করার জন্য রেগুলেটর একটা এজিএম করে, সেই অংশ তো আর অডিটর প্রোটেক্ট করতে পারবে না। অডিটর অডিট করে তার বাস্তব চিত্র তুলে ধরতে পারবে, বাস্তব চিত্রটা এবং হ্যাঁ তো ধরতে পারে গোয়িং কনসার্ন ইস্যুতে বলতে পারে যে এই অর্গানাইজেশন গোয়িং কনসার্ন ইস্যু কি, হ্যাঁ এটা কি হচ্ছে। আমি যে অংশটা আপনাকে যেতে চাই, মানে যে অংশটা শেয়ার বাজারের জন্য, যেটা আমি মনে করি শেয়ার বাজার পার্টি নেট টু ডিসকাশন নট দ্য গভর্নমেন্ট রেভিনিউ। এখানে দেখা যাচ্ছে যে শেয়ার বাজারে যে বড় কোম্পানি আসা উচিত যাদের রিয়েলি কর্পোরেট গভর্নেন্স মেনটেন করতে পারবে, ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে এবং ট্রান্সফার প্রাইসিং বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে, কারণ আপনি যখন দেখবেন বাজারে যখন কোম্পানিটা আসছে এটা প্রাইভেটকে ডিভিডেন্ড দিতে হবে, এই করতে হবে, চিন্তা করে সে কিন্তু আরেকটা সিস্টার কনসার্ন বিল করে ওই স্পন্সররা, দেখা গেছে তার সময় ডিপোটেশন ওখানে দিয়ে দেয়, ওখানে আর্নিং করতেছে এবং নতুন করে যে কোম্পানিটা বিল করে ওটা আবার ট্যাক্স হোল্ডার থাকে, ওখান থেকে সে কিন্তু পয়সাটা রোজগার করে। এখন তাহলে এখানে কি হচ্ছে? ইথিক্যাল ভায়োলেশন হচ্ছে, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইথিক্যাল ভায়োলেশন হচ্ছে। আমরা যদি লাস্ট 5 ইয়ার্সের কোম্পানিগুলো দেখি, প্রায় অ্যাবাউট 90 কোম্পানি বাজারে আসছে, তার মধ্যে আপনি দেখবেন 5-6টা কোম্পানি হয়তো একটা ক্যাশ ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড দিয়ে
আসতেছে, আর অন্য সব কোম্পানিগুলো বোনাস ইস্যু করতেছে। বোনাস ইস্যু মানে বোনাস ধরে আমাদের কোনো টাকা কস্টিং জমা নেই, আমি যে একটা প্রফিট দেখাচ্ছিলাম সব এটাকে এ করে বাজারে তারা আবার এই বোনাস শেয়ারটাই বিক্রি করে দিচ্ছে। এবং যখন আইপিওতে আসার আগে লট অফ বেনামে আত্মীয় স্বজন যত আছে সবার নামে প্লেসমেন্ট দিয়ে রাখে, একটা সময়ের পরে এই প্লেসমেন্টগুলা আবার বিক্রি করে। তাহলে বাজারে কি হচ্ছে, প্রভূত পরিমাণ শেয়ার সাপ্লাই হচ্ছে এবং ওই কোম্পানিটার কোয়ালিটিতে ভালো না, তখন শেয়ার বাজারে ইন্ডেক্স ডাউন করতেছে। আমি যেটা হচ্ছে আমি যেটা ব্রোকার ফাংশনিং করি নিজের অভিজ্ঞতা, আমার একটা ক্যালকুলেশন বলি, 64 কোম্পানি 10 সাল থেকে পরে আসছে, তার মধ্যে 30-32টা কোম্পানি বিলো পারে চলে গেছে, প্রিমিয়ামে আসছে, হতে আসছে। এইটা এই জন্য কি অডিটর সাহেবরা দায়ী না কিছুটা? না এখন দেখেন একদম না, না অডিটর এখন আপনি আসেন অডিটর আগের স্টেজটা আসেন, অডিটের পরের স্টেজটা আসেন। এখন যে অংশটা আছে সে যখন বাজারে আনতে চায়, এখানে কিন্তু মার্চেন্ট ব্যাংকার ইনভলভ থাকে ইস্যু ম্যানেজমেন্টে, ওরা আবার কনসালটেন্সি দেয় যে ঠিক ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং তার অন্য ইনকাম যা আছে সব এখানে থ্রো করার পরে দেখা যায় অডিটরে ইনফরমেশন দিল, তা ডিউ ডিলিজেন্স দিল, সব ভালো আছে। এবং সিকিউরিটি এক্সচেঞ্জও দেখে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার এখানে কিছু করার থাকে না যে আর্নিং পার শেয়ার ভালো আছে, ন্যাব ভালো আছে, সেল ভালো আছে, ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট দিছে, সব দোষে পরে আমার বিনিয়োগকারীদের উপর। না না সেল ভালো আছে। এখন দেওয়ার পরে ওই স্পন্সর কি করলো, 1 বছর পরের বছর থেকে আরেক সিস্টার কনসার্নে সব ব্যবসা করতেছে, এটা নয়, বা আরেকটা লুজিং কনসার্ন আছে এটার সাথে অ্যামালগামেট করলো, অ্যামালগামেট করে শেয়ার ইস্যু করলো, এরপরে ওখান থেকে আবার শেয়ার সেল করে। এখন যারা উদ্যোক্তারা তারা যদি ওই রেসপেক্টিভ কনসার্নের ব্যবসা না করি শেয়ার ব্যবসাকে প্রাধান্য দেয় এবং অ্যামালগামেশন রিকনস্ট্রাকশন করে শেয়ার বাড়াইয়ে শেয়ার বিক্রি করে, তাহলে বাজারে আমরা এটা কি? আচ্ছা দেখেন, আপনি যে কথাটা বললেন উদ্যোক্তারা ভালো, উদ্যোক্তাদেরকে ধরার জন্য উদ্যোক্তারা যাতে প্রাইস ট্রান্সপারেন্ট না করতে পারে, টাকাটা অন্য জায়গায় সরাইতে না পারে, সেই জন্য তো অডিটর, হ্যাঁ, সেই জন্য তো অডিটর না অডিটর। আমি সেই জন্য কিন্তু দুইটা পক্ষ আছে। আপনি যে কর্পোরেট গভর্নেন্সটা কিন্তু আবার আসতেছে, অডিটর আছে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরও কিন্তু সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কাহিনী তো আগে হয়ে গেল, সেটাই তো বললাম। এইখানে কিন্তু যদি আপনি স্ট্যান্ড করেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং এফআরসির মাধ্যমে অডিটরদেরকে যে জবাবদিহিতার ভিতরে আরো যে আনা হলো, এটা যখন বাস্তবায়িত হবে, আমি আরেকটা জিনিস বলি, মানে মেইন হলো যে পারফরমেন্সটাকে বাড়াইতে হবে অর্গানাইজেশনগুলির, তাহলে কিন্তু আপনাদের বিনিয়োগকারীদের আরও আস্থা। পারফরমেন্স কীভাবে বাড়েন? পারফরমেন্সের জন্য ইউ নিড দ্য প্রফেশনাল পিপল। এখন ধরেন যেগুলি পিএলসি কোম্পানি আছে বা লিস্টেড কোম্পানি যেগুলি আছে, এগুলির যদি সিএফও, মানে সিএফওর উপরে কিন্তু মূল মানে রেসপন্সিবিলিটি নির্ভর করে। সুতরাং বাইরের যেটা আছে যেমন ইউকেতে পিএলসি সব আর দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এবং প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা যদি আমরা যদি একটা ভুল ব্যাখ্যাও দিই আমাদের কিন্তু ধরতে পারবেন, কারণ আমাদের ইনস্টিটিউট আছে, আমার জবাবদিহিতা কিন্তু অনেক বেশি এবং প্রফেশনাল আমাদের কোড অফ কন্ডাক্ট ইউজ করে, মানে আমরা সময় দিতে পারতেছি না। আমার একটা সাজেশন হলো যে কর্পোরেট গভর্নেন্স যেহেতু পরিবর্তন আসতেছে, এখানে যাতে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা যাতে সিএফওর ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আর সময় দিতে পারতেছি না, আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আজকের আলোচনায় যে জিনিসটা বেরিয়ে আসছে যে প্রত্যেকটা কোম্পানিতে প্রফেশনাল থাকা উচিত, প্রফেশনালরাই জবাবদিহিতা দিবে এবং ইস্যুয়াররা ইস্যু যাই আনুক না আনুক, অডিটর সাহেবরা সেটা কতটুকু অডিট করেছেন এবং কতটুকু সেটা বের করার জন্য আপনারাও কিছুটা ফাইন্যান্সিয়াল লিটারেট হয়ে আপনারাও দেখেন যে অডিটর সাহেবদের, এবং আপনারাও আগামীতে মামলা করেন 2-1টা অডিটর সাহেবদের বিরুদ্ধে, স্পন্সরের বিরুদ্ধে, দেখবেন এভরিথিং ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ আপনাদের সবাইকে।